মাইসোরের জন্য আমরা বেরিয়ে পড়েছি। সামনে ট্রাফিক অনেকটা ট্রাফিক এগিয়ে এলাম, এবার একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। হ্যালো গাইস, ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি। আশা করি ভালো আছেন সবাই। তো ট্রাভেল ডায়েরির ছোট্ট একটি ব্লগ নিয়ে আবার আমরা চলে এসেছি আমাদের কেরালা সফরের পথে। ব্যাঙ্গালোর থেকে এখন আমরা মাইসোরের পথে। তো মাইসোরে আমরা থাকবো 2 দিন। সাউথে যারাই ঘুরে দেখছেন তারা একটা কথাই বলবো, মাইসোরটাকে স্কিপ করবেন না। এত গ্রিনারি, সৌন্দর্য এবং আর্কিটেকচার উপেক্ষা করার মতো না। আর যেহেতু গাড়ি করে যাচ্ছি, রাস্তায় বন্দিপুরের ভেতর দিয়ে এলাম, মধুমালায়ের ভেতর দিয়ে এলাম, জঙ্গল সাফারি তো গাড়ি করে ড্রাইভিংই হয়ে গেল। কলকাতা তো কেরালার এটাই সেকেন্ড ব্লগ অ্যান্ড লাস্ট ব্লগ। এরপর শুধু কেরালা থেকে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখবো। সো জাস্ট লেটস এক্সপ্লোর। কফিটা খাওয়া হয়ে গেছে, ওদের কফি আছে। ব্যাঙ্গালোর থেকে ব্রেকফাস্ট তেমন কিছু হয়নি, জাস্ট কফিটাই খেয়েছিলাম। তো এখন কদম্বা ভেজ রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছি, তো এখানে ব্রেকফাস্টটা করবো। হাইওয়েতে খাওয়া দাওয়া আর একটা ভালো ওয়াশরুম, এটা খুব ইম্পর্টেন্ট লং ড্রাইভে। এখানে আবার ইডলিটা অন্যরকম, ফ্লাফি। আর সাথে তো পঙ্গল অর্ডার দিয়েছিলাম। তো মোটামুটি এই খাবারটাই সকালবেলা পেট ভর্তিও থাকছে, হালকার মধ্যে ভালোই হচ্ছে। হয়ে গেল ব্রেকফাস্ট, এখন বেরোবো আবার মাইসোরের পথে। বেশিক্ষণ টাইম লাগবে না, 1.5 ঘন্টা ম্যাক্স। মাইসোর হাইওয়েতে আমরা উঠে পড়েছি। এখানে কিছু কিছু জায়গায় একটু ট্রাফিক হয়ে যাচ্ছে, কনজেস্টেড, বাট স্টিল একদম টাইমেই আছি। অন টাইম আমরা মাইসোর ঢুকে যাব। ব্যাঙ্গালোর থেকে মাইসোরের ডিস্টেন্স বেশি ছিল না, তো আজকে ড্রাইভিং খুবই অল্পর মধ্যে, তো এনজয় করতে করতে যাচ্ছি। ওখানে গিয়ে 2 দিন থাকবো, ও নিজেরাও একটু রেস্ট পাবো। আর গাড়িটাও এতটা ট্রাভেল করে এসছে, রেস্ট তো দরকারই। চারদিকে গ্রিনারিটা দেখুন, জাস্ট ল্যান্ডস্কেপটাই অপূর্ব লাগছে। খেজুর গাছের সারি লাইন দিয়ে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে নামছি, আর এরপর রাস্তা বলছি, তারপর দেখতে থাকো। এখন জাস্ট মাইসোর ঢোকার আগে লাস্ট টোল, এবার সার্ভিস রোড নিয়ে নেবো, তাই ট্রাফিক রয়েছে। তো পৌঁছে গেছি আমরা মাইসোর। এখন ট্রাফিকে ফেসে আছি, 20-25 মিনিটে রাজস্থান হোটেল পর্যন্ত যাওয়া যাক। রাস্তায় যেতে যেতেই গাড়িতে হোটেল বুক করে নিয়েছিলাম। এখন আমরা মাইসোর সিটিতে ঢুকেছি। পুরো চারদিক গাছে মোড়া, আর হেরিটেজ প্লেসেসগুলো রয়েছে। এত সুন্দর চারদিকটা সাজানো, এই মাইসোর প্যালেস সামনেই রয়েছে। আর হোটেলটা সব কিছুর কাছাকাছিই নিয়েছি। যাই আগে চেক ইন করি, দেন ভাবছি লাঞ্চ করে কোন দিকে কি যাওয়া যায়, কখন কি ঘোরা যায়। যেহেতু আজকে আর কালকে আছি, তো চলে এসেছি মাইসোর। আমরা সব কিছু থেকে খুব কাছে আছি, হোটেলটা খুব ভালো পেলাম এই মুহূর্তে। আর গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে এদিকে, বেশ ভালো। যানজট হলেও ঠিক গাড়ি পার্কিংয়ের জন্য সাইডে একটা জায়গা ছেড়ে দেয়, যতই যানজট হোক সাইডটা। তো ওকে যাই, প্যালেস রোড বরাবর এখন ঘুরবো কিনা দেখছি। খেয়ে নিই, খেয়ে খানিকক্ষণ রেস্ট করে বিকেলে বেরোবো। দুপুরে এতটা ট্রাভেল করে এসেছি, হালকার ওপরে একটু খেতে চাই, তো মেজ টাইপের খুঁজছি যেখানে প্রপার মিল পেয়ে যাবো। সামনে আম, কোথাও কাঁঠাল বিক্রি করছে। আমগুলো একটু কেমন টাইপ, শক্ত, আবার টক মিষ্টি টাইপ, কোনটা আবার খুবই টক। দেখবো একটা কিনে পড়ে দেখাচ্ছে। এখন আমরা এই মেসটায় ঢুকলাম, খাবার অর্ডার করব। অন্য জায়গা, অন্য অঞ্চলে অন্যরকম খাওয়ার নামও আলাদা। সব থালা ফ্রাই রয়েছে, ব্রেন মগজ কারি, এছাড়া রয়েছে কাইমা গজু, তো কাইমা ফ্রাই। এখানে আমি ভেবেছিলাম গজু মানে হয়তো আলাদা রাইস কিছু দেবে, আর কাইমাটা হলো মটন ভুনা টাইপ, এটা আমি শুনে বুঝতে পারলাম। ভাবলাম যে গজুটা হলো রাইস, বাট না, গজু মানে হলো গ্রেভি। যে জিনিসের সাথে গজু নামটা রেখেছে ওটা মানে গ্রেভি। এখন এদের এই চিকেন বিরিয়ানি, একটা তামিলনাড়ু বিরিয়ানির মতো, পুরো সাদা ভাত, তার সাথে ফ্রাইড চিকেন মিক্স, আর মটন পেপার ড্রাই, আর এই কাইমা গজু অর্ডার দিয়েছি। কিন্তু তার সাথে 3-4 রকম চাটনি দিয়েছে। তো চাটনি সহযোগে গজুরটা খুব ভালোই লাগছে, কিন্তু খুব তেল। ভেবেছিলাম হালকা খাবো। যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি হলো, একটু রেস্ট নিই ঘরে গিয়ে। যাওয়ার পথে আবার একটু বৃষ্টি নেমে গেল, তো রেস্ট আর নেবো না আজকে। ভাবছি এই তাড়াতাড়ি এখনই বেরিয়ে গেলাম মাইসোর প্যালেসটা দিকে। যাচ্ছি মাইসোর প্যালেসের দিকে। 5:30 বন্ধ, দেখি খোলা আছে। যাওয়ার সময় রাস্তা ফেরি, এখানে মাইসোর প্যালেসে ঢোকার জন্য অনেকগুলো গেট আছে, এন্ট্রি এক্সিটে। মোটামুটি 5টা তো নিজে দেখলাম, চারটে,
তো এই 4টে গেটে একটা গেটে পুলিশ বসেছিল, ওখানে জিজ্ঞেস করলাম, তো ওরা বললো যে বিকেল 5টা পর্যন্ত খোলা আছে। তো এখন যেহেতু টাইম আছে তো যাই সেদিকে। আর এখন রাস্তা দিয়ে যেতে যেতে চারদিকে হেরিটেজ বিল্ডিংগুলো কেন দেখাচ্ছি বলছি। এখন এই মাইসোর প্যালেসে আমরা টিকিট কেটে ঢুকবো। এই যে টিকিটটা কাটছি ওটার সাথে এদের লাইট অ্যান্ড সাউন্ড শোটাও ইনক্লুডেড, বাট লাইট অ্যান্ড সাউন্ড শো এদের তখনই হবে যদি আকাশ পরিষ্কার থাকে একদম। কারণ বাইরে হয় প্যালেসের ওপরে, কারণ আগেও আমি কাসার ওয়াতানে দেখিয়েছি দুবাইতে, তো প্রাসাদের ওপর হয় এন্ট্রি। সো রস আইল্যান্ডও লাইট অ্যান্ড সাউন্ড দেখেছি, তো অতটা ইন্টারেস্ট নেই, বাট স্টিল এটা ইনক্লুডেড টিকিটটা। আমরা শুধু প্যালেসটাই ঘুরে ঘুরে দেখছি। প্যালেসের ভিতরে ঢুকলাম, আর এই প্যালেস দেখার মতো, সব কিছু এত সুন্দর সাজানো গোছানো পরিপাটি ঘর। আর ভিতরে অনেক মিউজিয়ামই ঘুরেছি, সুতরাং মিউজিয়ামের জিনিসপত্র, রাজার জিনিসপত্র দেখলাম, সেই পালঙ্ক, এই ছোটো ছোটো বিল্ডিংয়ের অনুকরণ, খেলনা, আর এই চিত্র প্রদর্শনী। তখনকার সময়ে রাস্তাঘাট, সেনা সৈন্য সামন্ত, রাজার শোভাযাত্রা, সব কিছুই দেখতে পেলাম। সব কিছুই পরিস্ফুট হয়ে রয়েছে দেয়ালে দেয়ালে। তো খানিকক্ষণ ইতিহাসের পাতায় আমরা ঘোরাঘুরি করছি, অনেক রাজার নামটা মনে পড়ছে না, কিন্তু যখনই কোনো জায়গায় পিকচার্সগুলো দেখি তখনই কোথায় যেন হারিয়ে যাই। যাই হোক, দেখতে দেখতে আমরা এখন বেশিক্ষণ লাগতো না আমাদের প্রাসাদের পুরোটা কভার করতে, দেখে নিলাম। আর যে মন্দিরগুলো আছে ভেতরে, আবার কতগুলো মন্দিরও আছে, এই মন্দিরগুলো বন্ধ হয়ে যায় ঠিক 4:30। আমরা ভেবেছিলাম ঢুকতে পারবো, বাট পারলাম না। এই দেয়ালে কেন বলে মা সরস্বতী একটা ছবি ছিল, কি সুন্দর দেখুন। আমি রেখে দিয়েছি, খুব সুন্দর এটা। তো এখন মন্দিরে তো ঢুকতে পেলাম না, তো প্রাসাদের ভেতরটাই দেখছি। চারদিকে মাঝে মাঝে একটু বৃষ্টি পড়ছে, আর যত বৃষ্টি পড়ছে ওয়েদারটা অত ভালো হয়ে উঠছে, খুব হাওয়া দিচ্ছে চারদিক, সবুজ তো আছেই। আর টুকটুক বৃষ্টিতে ভিজবো তো কি হয়েছে, ঘুরতে হেভি লাগছে। খুবই রিল্যাক্সিং ছিল এই মাইসোরের ঘোরাটা, বলবো না। তো যেটা বলছিলাম, এখানে যে চারদিকে এত হেরিটেজ বিল্ডিং আছে, এগুলো তখনকার রাজার সময় কোনো পারপাসে তৈরি করা হয়েছিল, ঠিক আছে। এবার এই বিল্ডিংগুলো খুব সুন্দরভাবে সাজানো, এবং শুধু সাজানো, পরিপাটি করা, ক্লিন, এবং কোনো পারপাসে ইউজ হচ্ছে, যেই জন্য জিনিসটা পরিপাটি করা আছে। যেমন কোনো হেরিটেজ বিল্ডিংকে স্টেট ব্যাংক করা হয়েছে, কোনোটা ইউবিআই, কোনোটা কোনো কমার্শিয়াল পারপাস ইউজ হচ্ছে, আবার কোনোটা বড় হসপিটালস। তো তার জন্য বিল্ডিংগুলো সুরক্ষিত এবং ঠিকঠাক আছেও, একটু তো রেনোভেট করেছে, ঠিকঠাক আছেও, এবং সবাই ভালোভাবে দেখে শহরটা উপভোগ করতে পারছে, যে মাইসোর শহরটা কেমন ছিল আগে, বুঝতে পারছে। ভালো লাগছিল বেশ এই ব্যাপারটা। এখন সামনের মার্কেটটায় এলাম, এই মার্কেট, এই সবজি বাজারটা দেখতে সবাই আসে। এই সবজি বাজারে আসাটা আমাদের উদ্দেশ্য নয়, এসছি অ্যাকচুয়ালি মাইসোর পাক খেতে। তো এখন বাজারের মধ্যে দিয়ে ঘুরছি, একটু ফল টল কিছু কিনবো। এখানে এত বড় বড় জাম পাওয়া যাচ্ছে, আর ফল রিলেটিভলি সস্তা দাম এখানে। এখন এই অরিজিনাল গরু সুইট মার্ট, যখনই মাইসোর পাক খাবেন অরিজিনাল এই গরু সুইট মার্টে এসেই খাবেন, ঠিক আছে। তো দুরকম পাওয়া যায়, একটা হলো ট্র্যাডিশনাল মাইসোর পাক, যেটা শুকনো হয়, আর একটা ঘিওয়ালা। আগে মাইসোর পাক যখন প্রথম হয়েছিল তখন এই ঘি দিয়ে তৈরি হতো না, তখন এই শুকনোটা অনেকটা আমাদের কলকাতার দিলখুশের মতো, যদিও আমাদের ওখানে দিলখুশ আর পাওয়া যায় কি জানি আমি জানি না, আমি তো দেখতে পাই না, ইভেন কোনো গুমতি দোকানে বয়ানের মধ্যেও দেখতে পাই না দিলখুশ। তো মাইসোর পাকের শুকনোটা অনেকটা এরকম খেতে, বাট নয়। আর ঘিয়েরটা তো আগেও খেয়েছি, হেভি খেতে, তো বেশি খেলাম না। এখন বাজার থেকে এসে একটা কফির দোকানে বসে আমি একটা কফি খেলাম, আর দোলা একটা বাদাম মিল্ক অর্ডার দিলাম।
আজকে রাতে আর তেমন কিছু খাবো না, পেটটা অনেক ভর্তি হয়ে গেছে। তো ভোরবেলা উঠে এখন কফি খেয়ে বেরোবো। আজকে সকালে ভাবছি মাইদারি ধোসা খাবো। ওকে, মাইদারি ধোসা একদম পাতলা হয়। আর সাথে কি চাটনি দেবে জানি না, ভিডিওতে দেখছিলাম। তো সামনে একটা দোকান ফেমাস, তো ওই দোকানটা দিয়ে এখন অটো করে যাচ্ছি। দোকানে এখনও তেমন অতটা ভিড় হয়নি। তখন এখানে এসে আমরা অর্ডার দিলাম মাইদারি দোসা। এখানে অত অর্ডার দিয়ে দাঁড়াতে হবে না, কারণ সবাই মাইদারি দোসাই খাবে। তো একবারে এনে এনে সার্ভ করছে, প্লেট প্লেটে দিয়ে যাচ্ছে। আর দোসার সাথে এদের দোসাটা আবার নর্মাল দোসার মতো না, একদম পাতলা ফ্লাফি টাইপ, মুড়ি টাইপ কি একটা টাইপের টেস্টটা মুখে আসছে। বাট ভালো লাগছে, কিন্তু যে কারণে ভালো লাগছিল না সেটা হলো সাইড ডিশগুলো। এমনি কোকোনাট চাটনিও ঠিক আছে, ওকে, বাট এরা ওই চাল কুমড়ো না লাউ এর কিসের একটা তরকারি সাইড ডিশে ব্যবহার করছে, ওটাকে দিয়ে পছন্দ হচ্ছে অত আমার খেয়ে ভালো লাগে না। তারপর দোসার সাথে চাল কুমড়োর লাউয়ের তরকারিটা ঠিক খাপ খাচ্ছিল না। কিন্তু হ্যাঁ, বাটার দিয়ে মাইদারি দোসা টেস্টটা বুঝতে পারছি, যেটা অথেন্টিসিটি। আমরা এরকম দোসা খেতে অভ্যস্ত নই, বাট ওকে, ভালো। তো হয়ে গেল আজকে ব্রেকফাস্ট। একটা কফি অর্ডার দিয়ে দিয়েছিলাম দোকানে। তো কফি খেয়ে এখন যাবো আমরা চামুণ্ডেশ্বরী টেম্পল বা চামুণ্ডেশ্বরী পাহাড়। গাড়ি নিয়ে সহজেই যাওয়া যায় ওখানে, বাট আর ভালো লাগছে না। রিল্যাক্স করি, একবারে তো চালাবোই আবার। তাই একটা অটো হায়ার করলাম। তো অটো বললো যে 500 টাকা নেবে, শুধু চামুণ্ডেশ্বরী টেম্পলই নয়, সামনে একবারে পুরো মাইসোরের যা যা দর্শনীয় স্থান আছে ওগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখি। একটা লেকও আছে, ওই লেকটার ওখানে যেতে পারবো। তো এখন আমাদের টার্গেট চামুণ্ডেশ্বরী। পাহাড়ের ওপরে কী সিন পাবো জানি না, বাট অটো করে জাস্ট সাইড দিয়ে যখন যাচ্ছি পুরো শহরটাকে এক নজরে দেখতে পাচ্ছি না। আসার সময় দেখবো। এখন যাই পাহাড়ের ওপরে উঠি। তো ওপরে উঠে দেখলাম যে হিলের ওপরে উঠে যেমন চারদিকটা দেখবো হয়েছিল ওরকম কিছু নেই। তো ওপরে মন্দির, চারদিক দোকানপত্র, সব কিছু রয়েছে। তো যাই হোক, এখন দোলে একটা গাজরা কিনি, মাথায় লাগিয়ে নিয়েছে চলে। এখন যাই, এই মন্দিরে ঢুকবো। এখন মন্দিরে লাইন আছে, ভিআইপি লাইন, নর্মাল লাইন। চামুণ্ডেশ্বরী পাহাড়, তো সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়, আবার সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়, আমার গাড়িও ডাইরেক্ট ওপরে উঠতে পারে। আমরা একটা অটো করে নিয়েছি, আর লোকাল সাইট সিন কিছু করিয়ে দেবে। প্যালেসটা অলরেডি অনেকদিন হয়ে গেছে, এখন যাই মন্দিরের দিকে যাই। মন্দিরে পুজো দেওয়ার জন্য চারদিকে পুজো সামগ্রী সব বিক্রি হচ্ছে, আর ছোটোখাটো রেস্টুরেন্ট হোটেলও আছে। পুজো দিয়ে বাইরে বেরিয়ে খেতে পারে ভেজ। এখন আমরা টিকিট কেটে নিলাম, ভিআইপি টিকিট নেন, জাস্ট নর্মাল টিকিট 50 টাকা পার পার্সন। আর ভিআইপি টিকিট ছিল 200 টাকা। আপনি কি এক্সট্রা সুযোগ সুবিধা আছে জানি না, কিন্তু আমাদের লাইনটাতে দেখলাম ভিআইপি চার্জে চলে। ঠিক অম্বুবাসীর আগের দিন ছিল, কিছু একটা পুজো যোগ্য টাইপ হচ্ছে। তো খানিকক্ষণ মন্দিরে কাটিয়ে আমরা বললাম যে চলো আমরা লেকটা ঘুরে আসি, কারণ ওয়েদারটা ভালো আছে। আর যাওয়ার আগে যে রাস্তাটা সাইড দিয়ে দেখছিলাম, যেখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে, অটোওয়ালাকে বললাম যে কাকু একটু দাঁড়াও সাইডে, আমরা নেমে পুরো দেখবো। তো উনি বললেন যে দাঁড়াও, একটা জায়গায় নিয়ে যাচ্ছি। তো ওখান থেকে পুরো শহরটাকে দেখছিলাম। এখন কি সুন্দর লাগছে, ওয়েদার একদম ক্লিন, পুরো শরৎকালে আকাশের মতো আকাশ, নীল আকাশ, তুলোর মতো মেঘ, আর চারদিকে। এবার লেকটা ঘুরবো এখন। লেকে হচ্ছে আরেক হ্যাপা, দেখুন আগে বলছি তারপর। কোনটা আটকাবো? আটকানো আছে সব। কোথায় যাচ্ছে? আমার কাছে কন্ট্রোল তো হাতে আছে। কোথায় এখন গেছে? সেলফ ড্রাইভ এই বোটগুলো নিলে প্রতিবার এই হয়। সেইবার জয়সলমীরেও এই একই কেস হয়েছিল। তো আমার এই ছবিটা মনে পড়ে গেল জাস্ট ভাবতে ভাবতে। চলো, আরে এটা কোথায় চলে যাচ্ছি? ঠিক করে যাচ্ছে ও কেন করছে? আমার জায়গায় এসেছি, তারপরে না করলে হয় না, প্লিজ আমার এমনি সম্পর্কে চলে সব তো উড়েই চলে গেল। তুমি তো কি বলবো, 15 মিনিটস ছিল 100 টাকা এই বোটে। আমি ভেবেছিলাম কেউ হয়তো দেবেন সাথে চালাতে, বাট না, নিজেদেরকেই ড্রাইভ করতে হবে। যাই হোক, ভালোই লাগলো। আর এবার এই দেখুন ময়ূর নাচছে। এই ময়ূরটা মহা বদমাস, এত সুন্দর নাচছে,
খালি পন্টু নাচিয়ে যাচ্ছে। আমি চাই, যতবার চাইছি সামনে থেকে ওর ছবিটাকে নিতে, ততবার ও পেছন ঘুরিয়ে দিচ্ছে, আমার দিকে পেছন করে দাঁড়িয়ে থাকছে। মানে চারদিকে কত রকম ময়ূর রয়েছে চারদিকে ডাকছে। সাদা ময়ূর, খয়েরি ময়ূর, ময়ূরে ময়ূর, এত খোলা কোথাও দেখিনি। আমাদের সাথে সাথে যাচ্ছে, বড় বড় পেখম ধরে নাচছে। এখন বর্ষাকাল দেখি সব পুরো পেখম মেলেন আর নাচানাচি করছে। তারা করলে না? যদিও এই পার্কটার মধ্যে ছেলে ময়ূরের পরিমাণটাই বেশি, মেয়ে ময়ূর অতটা দেখলাম না, বাট আছে। মানে এত নাচানাচি ছেলেরা তো করবে না। আর এই কালো কালো হাঁস রয়েছে, বড় হাঁস, রাজহাঁস। এত ওপেন কোথাও রাখে না। হ্যাঁ, ভালোই হলো আজকের এই মাইসোরের এটা সাইট সিন ঘোরাটা। এখন যাই, একটু কিছু লাঞ্চ করে নিই, লাঞ্চ করে তারপর দেখছি পরের প্ল্যান। তো ব্যাপার হলো এদের সোমবার, সপ্তাহের প্রথম দিন সোমবার সমস্ত রেস্টুরেন্ট বন্ধ থাকে, প্রত্যেকটা। এটা ভাবিনি, ইভেন সুইগি টুইগি তো নেই, ওর মধ্যে কোনো কিছু ওপেন নেই। এখন তো একটাই দোকান ওপেন আছে, আলাদা রেস্টুরেন্ট বলে, ওই দোকানেই যাচ্ছে। কোনো ভেজ ননভেজ কিচ্ছু খোলা নেই, রাস্তায় হেঁটে হেঁটে গেলাম, কোনো রেস্টুরেন্ট খোলা নেই। জানি না কেন সোমবারটা কী করে হলি। যখন হোটেল আড়ে গেলাম, ওখানেই লোকের ভিড় আছে, কারণ একটাই দোকান খোলা। ওখানে গিয়ে জাস্ট থালি অর্ডার দিয়েছি। আর এখানে মনে রাখবেন যে এই যত সাউথের দিকে যাচ্ছেন বলে দেবেন যে চালটা যেন ঠিকঠাক, মানে সরু চাল না খান, তো মোটা চাল থেকেও খান না, ভালো লাগবে না। তো সরু চাল বলে দিয়ে ওরা সেই ভাতটা দেবে। তো সব রকম সাইড ডিশ তো রয়েইছে। আর একটা পোলাও দিয়েছিল, বাদাম নারকল, ওটাকে মিষ্টি মিষ্টি, খেতে ভালো লাগছে। ভাত পাবার নিলাম, আর চিকেনের একটা সাইড ডিশ নিয়েছিলাম, ওটা সহযোগে আর ভালোই হলো মিলটা। মাইসোরে এদিন রাতটা আমরা হোটেলে দিয়েছিলাম। এই সুইগি থেকে একটা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম রাতের বেলা। খুব একটা ভালো কিছু ছিল না, বললাম যে দোকান খোলা থাকে না, বেরিয়ে বললাম পরের দিন ভোরবেলা। ওয়েদার খুব একটা ভালো নয়, চারদিকে বৃষ্টি পড়ছে আর মেঘ করে আছে, দূরে পাহাড়ের উপরে দেখেই বুঝতে পারছে। আর এখনই হলো মেন জার্নি। আজকে এই মাইসোর থেকে সোজা কেরালা ঢুকে যাবো, 8-9 ঘন্টার রাস্তা আছে, সোজা বেরিয়ে যাবো। এখন জাস্ট টানছি। আমরা কেরালার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। 7-8 ঘন্টার রাস্তা, কয়েকটা রাস্তা 9 ঘন্টা, কোনো 8 ঘন্টা বলছে। দেখছি কোনটা ফলো করি। কোনো একটু কফি খেয়ে দেন বেরোবো। একটু বাদে গিয়ে আবার ব্রেকফাস্টও করবো, আস্তে আস্তে যাবো আর কি। ওয়েদারটা খুবই খুব সুন্দর, দেখো আজকে মেঘ করেছে, বৃষ্টি করছে, হেভি লাগছে। মাইসোর থেকে ভোর ভোর বেরিয়েছি, এত সকালবেলা কোনো দোকানই খোলা থাকে না। তো ঠিক করলাম রাস্তায় যা পাবো সেখানেই ব্রেকফাস্ট করে নেবো। তো যেতে যেতে সামনে একটা ক্যাফে চলে এলাম। তো ওখানে গিয়ে আমরা আমাদের চিরাচরিত পঙ্গল রাইস, মেদু বড়া আর একটা ইডলি অর্ডার দিয়ে দিলাম। অর্ডার দিয়ে দিলাম মধুর বড়া, পঙ্গল আর ওই পাহাড়টা এখানে বাঘ পাড়া পড়া রেনবো এত। আমাদের অ্যাকচুয়ালি রুট নেওয়ার কথা ছিল কোয়েম্বাটুর রুট, বাট গুগল ম্যাপ একটু গন্ডগোল করে আমাদের গন্ডগোল না, অ্যাকচুয়ালি 2টো রুট 3টে রুট আছে এখানে। একটা থিরুর হয়ে একটা কোয়েম্বাটুর। পুরোনো গাছ, সুন্দর সুন্দর সিনারি, ওদিকটা পাহাড়, বন্দিপুর টাইগার রিজার্ভ, সাফারি বুকিং কাউন্টার, এই ডান দিকে একটা বান্দিপুর ন্যাশনাল পার্ক হয়ে। তো বান্দিপুর ন্যাশনাল পার্ক হয়ে একটু সমস্যা আছে, এখানে একটা স্পিড লিমিটের ব্যাপার আছে। স্পিড লিমিট 40-এর মধ্যে, 40-এর মধ্যে জিজ্ঞেস করে নিয়েছি লিমিট রাখতে হবে। তো এই রাস্তায় নাম শুনে বন্দিপুর টাইগার রিজার্ভে গাড়ি যাচ্ছে। হ্যাঁ, পুরো রিজার্ভ এরিয়ার মধ্যে ঢুকে গেছে। এরা কিন্তু রাস্তার সামনে হাতি পারাপার করে। হ্যাঁ, খুবই সুন্দর, মানে খুবই বিউটিফুল রাস্তা। মানে টাইগার বেড়েছে রিসেন্ট টাইমে, শুনেছি। জানি মাঝে মাঝে বৃষ্টি করছে, রেনবো যাচ্ছে। হ্যাঁ, রেনবো দেখা যাচ্ছে, কি সুন্দর ওয়েদার। নামবো
বাবা গুগল ম্যাপই একমাত্র ভরসা, কিন্তু এই গুগল ম্যাপ আমাদের ন্যাশনাল হাইওয়ে ভালো রাস্তাটা থেকে বার করে দিয়েছে। ভেতরের রাস্তা নিয়েছে, যেটা সবচেয়ে কি বলবো, রাস্তা মোটেও সুগম ছিল না। নীলগিরি পার্বত্য অঞ্চলের ভেতরে ঢুকিয়েছে। দূরে মেঘে মেঘ, এক একবার রাস্তা উঁচু উঠবে, প্রচুর টার্নিং, কার্ভস তো আছে, হেয়ারপিন কার্ভে ভর্তি। এবং খুব সাবধানে সাবধানে চালাচ্ছি। তো প্রথমে আমরা বন্দিপুরের ভেতর দিয়ে এলাম। এবার আসছিলাম তো আমরা এর দিয়ে কর্ণাটকে বন্দিপুর হলো লাস্ট বর্ডার, মানে বন্দিপুর ন্যাশনাল ফরেস্ট যেই ক্রস হয়ে যাবে কর্ণাটক বর্ডার শেষ। তারপর ঢুকবে আবার মধুমালাইতে। এই মধুমালাই আবার তামিলনাড়ু অন্তর্গত। তো এমনভাবেই জিওগ্রাফিক্যাল এটা সেগ্রিগেশনটা, মানে আমাদের এই কেরালা ঢোকার পথে প্রথম একবার তামিলনাড়ু, একবার কর্ণাটক, আবার কেরালা, এইভাবে আসতে হয়েছে। বন্দিপুর থেকে যখন বর্ডার ক্রস করে মধুমালাইতে ঢুকবো, তো ওখানে পুলিশ গার্ডরা ছিল। তো সব কিছু ডিক্লেয়ার করতে হলো, কী যাচ্ছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। আর গাড়িতে কোনো রকম কোনো ইনফ্ল্যামেবল কিছু বস্তু আছে কিনা বা অন্যরকম সব জিজ্ঞেস করে নিন, আর গাড়ি নাম্বার নোট করে নিন। তো এখন আমরা মধুমালাইয়ের ভিতর দিয়ে যাচ্ছি, আর এখানেই হলো আসল সফর শুরু। কেন দেখুন, দেখুন দূরে হরিণ ঘুরছে। আমরা দামি দামি পয়সা দিয়ে জঙ্গল সাফারি করেও এত সুন্দর তো বন্দিপুরের ভেতরেও পাবো না, যখন না গাড়ি করে ভেতর দিয়ে আস্তে আস্তে দেখতে পাচ্ছি। পদার মতো নয়, অপূর্ব। খুব সাবধানে সাবধানে যাচ্ছি। এই রাস্তার মাঝখানে কিন্তু কোনোভাবেই গাড়ি দাঁড় করানো যায় না, বাট অনেকে দাঁড়িয়ে পড়ছে। কোনোভাবেই দাঁড়াবেন না, কোনোভাবে না। বড় বড় সিংওয়ালা হরিণ, ওই দূরে নীলগিরি পর্বত। এখানে দেখো, এখানে জনবসতি আছে। দেখতে পাওয়া সাফারি বুক না করে সাফারি এনজয় করে যাচ্ছে। দূরে হাতি দেখলাম দাঁড়িয়ে আছে। সামনেই একটা বড় বড় লাস্টে, একদম লাস্টে বড় বড় 3টে হাতি পেয়েছে নিতে, মানে একটা বাচ্চা, 2টো বড়, একটা ছোট। দেখাচ্ছি দাঁড়ান, কোথায় যেন গেছে। হ্যাঁ পেয়েছি, এই দেখুন। দারুণ হলো আমাদের এই জঙ্গল সাফারি। এই কলকাতা থেকে কেরালার জার্নির এইটাই হলো সবচেয়ে সুন্দর মুহূর্ত। ওয়েদারটা আমাদের সাপোর্টে ছিল, কারণ এই রাস্তায় যদি বৃষ্টি পড়তো, এত দুর্গম রাস্তা, বললাম তো হেয়ারপিন কার্ভে ভর্তি, এদিক ওদিক, কোথাও গাছ পড়ে আছে, গাছপালা পড়তে পারে, পাথর পড়তে পারে, অনেক রকম ব্যাপার আছে। সাবধানে মান নেই, খুব সাবধানে সাবধানে চালাচ্ছিলাম। ওয়েদারটাও সাপোর্টে ছিল, ভালো হয়েছে। ইভেন সত্যি বলতে কলকাতা থেকে কেরালা আসার পুরো রাস্তাটাই কোনো রকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন আমাদের হতে হয়নি। ওয়েদার ভালো ছিল, জুন মাস হলেও। এখন আমরা কেরালার রাস্তা নিয়ে নিয়েছি। এটা ফাইনাল রাস্তা, আর কেরালার সরু রাস্তা। কত উঁচু নিচু বড় বড় পাহাড়ের মাঝখানে একবার করে উঠছিলাম, নামছিলাম, এবং কোনো না কোনোভাবে সুন্দর ঠিকঠাকভাবে পৌঁছলাম। দেখুন চারদিকে সৌন্দর্য দেখতে দেখতে ঠিক টাইমে ঢুকেই গেলাম কেরালায়। বাট খুব খিদে পেয়েছিল মাঝখানে রাস্তায় জার্নির পথে পথে। তো এখন বেশি কথা না বলে জাস্ট গাড়ি চালানোর দিকে কনসেন্ট্রেট বেশি করছি। সৌন্দর্য হলে কি হবে, চালাতে খুব টাইট ড্রাইভিং আজকে। ভিডিওতে মানে প্রথম এরম রাস্তায় চালানো অভিজ্ঞতাটা তো প্র্যাকটিস থাকলে হয়তো অন্যরকম হতো, তাই পুরোপুরি বোঝানো সম্ভব নয় যে কীরমভাবে যাচ্ছি। হ্যাঁ সাবধানে আমরা আসতে পেরেছি। খানিকক্ষণের মধ্যেই আমরা কেরালা ঢুকে গেলাম। একটা জায়গায় লাঞ্চ করছি, আর কেরালায় ঢুকে গেছি তো লাঞ্চেই বোঝা যায়। মোটা চালের ভাত একটা মিল অর্ডার করেছিলাম, দিয়ে দিয়েছি। খুব একটা লাঞ্চ পছন্দ হয়নি, আর যেহেতু চলেই এসেছি এবার একবারে যাওয়া হবে, ঘরে গিয়েই হবে। ইমিডিয়েট একটা হোটেল বুক করে নিলাম, তারপর গিয়ে ভাববো কোথায় কী করবো না করবো।
ঠিক লাঞ্চ করার আগে জাস্ট কেরালা ঢুকবো তার আগে আমরা এই কলা ভাজা অর্ডার দিয়েছি। কেএসআরটিসি নিজস্ব এটা ট্যুরিজম রেস্টুরেন্ট, ওখানেই খাচ্ছি, ওখানেই লাঞ্চটা করে নিলে অ্যাকচুয়ালি ভালো হতো, কারণ যেখানে আমরা লাঞ্চ করতে ঢুকতাম ওটা প্রায় দুপুর একটা বেজে গেছে। আমরা লাঞ্চ করতে রেস্টুরেন্টে দাঁড়ালাম, কেরালা অনেকক্ষণ আগেই ঢুকে গেছে। খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল, জঙ্গল সাফারিটা গাড়িতেই হয়ে গেল। এখন অর্ডার দিলাম কেরালা মিলস খেয়ে বাকি আর 3 ঘন্টার মধ্যে পৌঁছবো আমাদের ডেস্টিনেশনে। ঢুকে গেলাম খানিক যে লাঞ্চের কথা বলছিলাম, সেখানে সেই রেস্টুরেন্টে অর্ডার করেছি আমরা কেরালা থালি। বেশিরভাগ লোকই এখানে মানে বিরিয়ানি খাচ্ছিল। বিরিয়ানি দিদা এমনি চালটা সরু পাওয়া যেত, বাট ওদের বিরিয়ানি খাওয়ার মতো নয়, মানে আমার পছন্দ নয়, আমাদের পছন্দ নয় টেকনিক্যালি। এটা একটা চিকেন ফ্রাই নাকি অর্ডার দিয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া করে এখন ঢুকে গেছি আমরা কেরালা। আমাদের হোটেল ঢুকতে আর বেশিক্ষণ নেই, খানিকের মধ্যে ঢুকে যাবো। তো ম্যাপটা দেখিয়ে দিই, এই দেখুন কলকাতা থেকে চলে এলাম কেরালা, প্রায় 2500 কিলোমিটার মতো এলাম আমরা কলকাতা থেকে কেরালা। তো ঢুকে গেছি, এখন এখান থেকেই টুকটাক সব জায়গায় ঘুরতে যাবো। আগেও কেরালা এসেছি, কিছু জায়গায় এখনও বাকি আছে। এখান থেকে যাবো এলএপি, আবারও যাবো ভারকালা, আর বাউলি আথিরাপল্লি ফলস। ভুলবে চলবে কেন, এগুলো তো জাস্ট ছোটো ছোটো গ্লিমস, পিকচার আমি বাকি। নেক্সট ব্লগের জন্য ওয়েট করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সাবস্ক্রাইব করে দিন।